দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। ইতিহাস গড়লেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে যুক্তরাজ্যের মন্ত্রিসভার সদস্য হলেন তিনি। দায়িত্ব পালন করবেন ব্রিটেনের সিটি মিনিস্টার হিসেবে। টানা চতুর্থবারের মতো দেশটির সাধারণ নির্বাচনে বড় জয় পেয়ে লন্ডনের হ্যামস্টেড ও কিলবার্ন আসনে লেবার পার্টি থেকে নির্বাচিত হন শেখ রেহানার কন্যা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি, তাই রাজনীতিটা মিশে আছে রক্তেই। মাত্র 16 বছর বয়সেই লেবার পার্টির হয়ে ব্রিটিশ রাজনীতিতে নাম লিখিয়েছিলেন টিউলিপ সিদ্দিক। 2015 সালে বিরোধী দলটির হয়েই প্রথম পান ক্ষমতার স্বাদ। পার্লামেন্টের প্রথম বক্তব্যেই তুলে ধরেন বঙ্গবন্ধু হত্যা আর ব্রিটেনে রিফিউজি হিসেবে বসবাসের কথা। My mother and my aunt were the two surviving daughters of the founding father of Bangladesh. And I'm pleased to say that they are here in the chamber today listening to my mate. লেবার পার্টিতে যোগদানের পর এবারই প্রথম ক্ষমতায় এলো টিউলিপ সিদ্দিকের দল, যাতেই বাজিমাত করলেন শেখ রেহানা কন্যা। প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত হিসাবে রেকর্ড গড়লেন ব্রিটিশ রাজনীতিতে। দায়িত্ব পালন করবেন যুক্তরাজ্যের সিটি মিনিস্টার হিসেবে। সামলাবেন দেশটির আর্থিক পরিষেবা খাত তত্ত্বাবধানের মতো বিভিন্ন দায়িত্ব। লেবার পার্টির জন্য ঝুঁকিপূর্ণ আসনকে সেফ সিট বানিয়েছেন টিউলিপ সিদ্দিক। টানা 4 বার লেবারদের হয়ে বিজয় কেতন ওড়ান লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে। সবশেষ যার প্রমাণ মিলেছে সদ্য শেষ হওয়া সাধারণ নির্বাচনেও 14,000-এরও বেশি ভোটের ব্যবধানে হারান কনজারভেটিভ পার্টির প্রার্থীকে। আবারও বাগিয়ে নেন আসনটির এমপির গুরুভার। যদিও ক্ষমতার ভার নতুন নয় শেখ রেহানা কন্যা টিউলিপ সিদ্দিকের কাছে। এর আগেও 2 দফায় পালন করেছেন ব্রিটিশ পার্লামেন্টের বিরোধী দলের ছায়ামন্ত্রীর দায়িত্ব। 2010 সালেও পালন করেন ক্যাম্পটন কাউন্সিলের প্রথম বাঙালি নারী কাউন্সিলরের ভূমিকা। তবে 41 বছর বয়সী টিউলিপের জন্য দায়িত্বের মাত্রাটা এবার একটু বেড়েই গেল। শুরুর দিকে যে কয়জন স্যার কেয়ার স্টারমারকে লেবার নেতা হিসেবে মনোনীত করেছিলেন তাদের মধ্যে একজন বঙ্গবন্ধু নাতনি টিউলিপ সিদ্দিক। 14 বছর পর যার প্রতিদান দিলেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী। অনিক রহমান, যমুনা নিউজ। যুক্তরাজ্যের মন্ত্রিসভার সদস্য হচ্ছেন প্রথম ব্রিটিশ বাংলাদেশি এমপি রুশনারা আলীও। তাকে দেওয়া হয়েছে হাউজিং, কমিউনিটিজ অ্যান্ড লোকাল গভর্নমেন্টের দায়িত্ব। সদ্য শেষ হওয়া ব্রিটেনের সাধারণ নির্বাচনে লন্ডনের বেথনেল গ্রিন অ্যান্ড স্টেপনি আসন থেকে লেবার পার্টির হয়ে টানা 5মবারের মতো এমপি নির্বাচিত হন তিনি। প্রায় 1700 ভোটের ব্যবধানে হারান আরেক বাংলাদেশি বংশোদ্ভূত স্বতন্ত্র প্রার্থী আজমাল মাসরুরকে। ছিনিয়ে আনেন 15,896 ভোট। এর আগে দেশটির বিরোধী দলীয় মন্ত্রিসভার ছায়া মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। লেবার সরকার ক্ষমতায় আসার পর থেকে মন্ত্রী হিসেবে আলোচনায় ছিলেন রুশনারা আলীর নাম। রাত পোহালে পর্তুগালে অনুষ্ঠিত হতে যাচ্ছে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। দীর্ঘ 9 বছর পর দেশটিতে এই আয়োজন করতে যাচ্ছে শাখা আওয়ামী লীগ। বুধবার স্থানীয় সময় বিকেলে রাজধানী লিসবনের লিটন টার্কিশ গ্রিলের হলরুমে আয়োজিত হবে সম্মেলনটি, যেখানে ঘোষণা করা হবে 101 সদস্য বিশিষ্ট কমিটি। সম্মেলন ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মধ্যে তৈরি হয়েছে মঞ্চ। দফায় দফায় প্রস্তুতি সভার মধ্যে দিয়ে ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা। গঠন করা হয়েছে সম্মেলন কেন্দ্রিক একাধিক কমিটি। আমাদের পর্তুগাল আওয়ামী লীগের অনেক অর্জন রয়েছে, অনেক অর্জন আমরা মনে করি। প্রথম কথাটা হলো কমিউনিটির প্রতিটি ভালো কাজের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে পর্তুগাল আওয়ামী লীগ। এই কমিটিতে আমাদের 101 সদস্য বিশিষ্ট কমিটি আছে। এখানে সবাই কাউন্সিলর হয়ে যাবেন এবং তাদের মতামতের ভিত্তিতেই আমরা একটা সুন্দর কমিটি উপহার দিব। সম্মেলনের প্রস্তুতি উপলক্ষে এখানকার যে পর্তুগাল আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছিলেন তারা বেশ কয়েকদিন যাবৎ দিন রাত নিরলস পরিশ্রম করে সেই মঞ্চের সাজসজ্জা এবং সম্মেলনকে সফল করার জন্য তারা সম্পূর্ণভাবে অত্যন্ত নিরলস পরিশ্রম করে তারা প্রস্তুত রয়েছেন। পর্তুগালের নেতৃবৃন্দরা এইখানে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশের মানুষের চাহিদা। আমাদের চাহিদা কি, এই চাহিদাগুলো আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি, এটাই আমাদের অর্জন। দর্শক, এ বিষয়ে আমরা একটু বিস্তারিত জানবো। এই মুহূর্তে সরাসরি যাচ্ছি পর্তুগালে। আমাদের সহকর্মী জহুরুল ইসলাম মুন সেখান থেকে জানাবেন। মুন, একটু জানতে চাই যে বাংলাদেশে সাধারণত এরকম কোনো জেলা কমিটি, থানা কমিটি, মহানগর কমিটি আওয়ামী লীগের, সেগুলো নিয়ে অনেক উচ্চবাচ্য হয়, সেগুলো নিয়ে আসলে অনেক জম্পেশ একটা আয়োজন হয়। বিদেশের মাটিতে অর্থাৎ পর্তুগালে এরকম একটা আয়োজন, সেখানে আসলে আলাদা তাৎপর্য কি একটু বলবেন? সেখানকার প্রস্তুতি সেগুলো একটু বলবেন। ধন্যবাদ মনির। আমরা যেহেতু জানতে পেরেছি যে এখানকার আগামী কালকেও কিন্তু এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিবার্ষিক সম্মেলন, অর্থাৎ
যে সম্মেলনটি অনেক দিনের কাঙ্ক্ষিত সম্মেলন, যেটি প্রায় 9 বছর পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে পর্তুগালে। দেখুন, প্রবাসে বাংলাদেশিরা থাকলেও কিন্তু তারা কিন্তু মনে প্রাণে আওয়ামী লীগ, বিএনপি বা যে দল করেন সেই দলকে নিয়ে বেঁচে থাকতে চেষ্টা করেন। তো সেই উপলক্ষেই কিন্তু এখানে প্রবাসে থাকলেও তারা যেহেতু জেনেটিক্যালি একটা দলের প্রতি ভ্রাতৃত্ববোধ আছে এবং ভালোবাসা আছে, সেখান থেকে কিন্তু সবাই দল করেন। তো এই দলের প্রতি ভালোবাসা রেখে বিভিন্ন দেশে কমিটি দেওয়া হয়, ইউরোপের বিভিন্ন দেশে কমিটি দেওয়া হয়। তারই অংশ হিসেবে কিন্তু পর্তুগালেও এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এর আগে 2বার সম্মেলন হয়েছিল, এটি ত্রিবার্ষিক সম্মেলন। আমি এই বিষয়ে কথা বলবো আজকের যিনি এখানে প্রধান অতিথি এবং অল ইউরোপিয়ান পর্তুগালের আওয়ামী লীগের যে সভাপতি, তার সাথে আমরা কথা বলবো। তার কাছে জানবো বিস্তারিত আসলে কেনই বা বিদেশের মাটিতে পলিটিক্স কেন, বিদেশের মাটিতে আওয়ামী লীগ কেনই বা করেন, এটা কি ভালো লাগা থেকে না অন্য কোনো কারণ আছে, এবং আপনার কি মনে করেন এই পর্তুগাল কিভাবে দেখছেন আপনি? ধন্যবাদ। ধন্যবাদ। আসলে আপনি বলছেন আওয়ামী লীগ আমরা কেন করি। বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। আমাদের পুরুষরা যারা ছিলেন এবং আমরা তখন ছোট ছিলাম, আমরা পশ্চিম পাকিস্তানের শোষণ শাসনের নির্যাতনের শিকার হয়েছি। তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেষ্টায় তিনি জাতিকে ঐক্যবদ্ধ করেছেন, অন্যায় অবিচারের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে তিনি সবাইকে সংগঠিত করে 71-এ আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধু আমাদেরকে বাংলাদেশ দিয়েছেন। স্বাভাবিক কারণে এই বাংলাদেশ এবং জাতির অসাম্প্রদায়িক চেতনার আলোকে দেশকে এগিয়ে নেওয়ার প্রশ্নে আওয়ামী লীগ অপরিহার্য। সেই কারণেই আমরা প্রবাসী থেকে আওয়ামী লীগ করি। আজকে আমরা এখানে এসেছি, ইউরোপের বিভিন্ন দেশ থেকে 50-এরও অধিক আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন দেশের সভাপতি, সাধারণ সম্পাদক এসেছেন। পর্তুগাল আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের দৃঢ় বিশ্বাস এই সম্মেলনের মধ্য দিয়ে পর্তুগাল আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের নেতৃত্ব নির্বাচন করবেন। এই নেতৃত্ব চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, চীনের সঙ্গে রফতানি বাণিজ্য আরও বাড়াতে চায় বাংলাদেশ। চীন বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য সংক্রান্ত সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগের এখনই উপযুক্ত সময়। চীন বাংলাদেশ একসঙ্গে হাত মেলালে বিশাল কিছু অর্জন সম্ভব। নিজেদের অংশীদার খুঁজে নিতে বাংলাদেশি ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বুধবার রাতে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে চীন থেকে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক কেন্দ্র হিসেবে বিগত 10 দশক ধরেই বাংলাদেশ নিজেকে প্রতিষ্ঠিত করতে চেষ্টা অব্যাহত রেখেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে দেশের ব্র্যান্ডিংয়ে জোর দিচ্ছে সরকার। এই ধারাবাহিকতায় 4 দিনের চীন সফরের দ্বিতীয় দিনে বেইজিংয়ের ওয়ার্ল্ড চায়না সামিট উইংয়ে বাংলাদেশ ও চীনের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে চীন ও বাংলাদেশি ব্যবসায়ী নেতারা তাদের নানা সম্ভাবনা ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশকে বিনিয়োগের সবচেয়ে আকর্ষণীয় স্থান হিসেবে তুলে ধরেন। বলেন, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে সরকার সম্ভাব্য সকল খাতে সংস্কার করে যাচ্ছে। বাংলাদেশ offers one of the most liberal investment regimes in the world. The Bangladesh Investment Development Authority (BIDA) provides a number of services to foreign investors under one roof. In line with our commitment to economic development, we are establishing 100 special economic zones, each equipped with state-of-the-art facilities. বাংলাদেশের পুঁজিবাজার সহ আর্থিক খাতে বিনিয়োগে চীনা বিনিয়োগকারীদের আহ্বান জানান সরকার প্রধান। তাগিদ দেন দুদেশের ব্যবসায়ীদের অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসায়িক উদ্যোগ নেয়ার। Our huge domestic market, the markets that are adjacent to us hold endless opportunity for entire region. প্রধানমন্ত্রীর বক্তব্য শেষে তার উপস্থিতিতে 16টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয় বেসরকারি খাতে। এর মধ্যে জ্বালানি, প্রযুক্তি ও আর্থিক খাতে বেশ কয়েকটি সমঝোতাও ছিল। এদিকে চীনের তিয়ানআনমেন স্কয়ারে দেশটির বিপ্লবের বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেলে তিয়ানআনমেন স্কয়ারে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
এর আগে বিকেলে প্রধানমন্ত্রী বেইজিংয়ের গ্রেট হলে চাইনিজ পিপল পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। সেখানে রোহিঙ্গা ইস্যু নিয়ে চীনের পক্ষ থেকে সহযোগিতা করার কথা জানান হুনিং। মায়ানমারের সাথে আলাপ আলোচনা করে যাতে রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু হয় সে ব্যাপারে তারা যতটুকু সম্ভব সর্বোচ্চ যতটুকু সম্ভব সেই সহায়তা তারা করবেন বলে জানিয়েছেন। দুপুরে একই স্থানে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাহিদ মিথুন, যমুনা নিউজ। মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর সাথে বিদ্রোহী আরাকান আর্মির চলমান সংঘাতে আতঙ্ক বিরাজ করছে টেকনাফের সাবরাং, শাহপুরের দ্বীপ, দমদমিয়া সহ আশপাশের এলাকায়। বিদ্রোহী গোষ্ঠীর হাত থেকে দখল হওয়া এলাকা পুনরুদ্ধারে একের পর এক মোর্টার শেল ও বোমা নিক্ষেপ করছে মিয়ানমার সেনাবাহিনী। তাদের লড়াইয়ে যোগ দিয়েছে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীটাও। এতে কয়েকদিন ধরে বিকট শব্দে নির্ঘুম রাত কাটছে টেকনাফের বিভিন্ন এলাকার বাসিন্দাদের। কিছুক্ষণ পরপরই ওপার থেকে বিস্ফোরণের শব্দ আসছে। এমন পরিস্থিতিতে একদিন ট্রলার চলাচল বন্ধ থাকার পর আজ থেকে আবার চালু হয়েছে। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও কোস্টগার্ড। আবারও বাংলাদেশকে তিস্তার পানি না দেওয়ার কথা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার দাবি, শুষ্ক মৌসুমে তিস্তায় পানি থাকে না, যতটুকু থাকে তা দেওয়া হলে তার রাজ্যের মানুষ পানি পাবে না। সোমবার রাজ্যের সরকারের সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন মমতা ব্যানার্জি। যখন এগ্রিমেন্ট বা কথা যেটা হলো আলোচনা বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর সাথে, আমাদের কাউকে জানানো হলো না, খুব আনফরচুনেট। যাই হোক, আবার বলছে তিস্তার জলও দিল, তিস্তায় জল আছে তাই দেবে, তাতে উত্তরবঙ্গের একটা লোক খাওয়ার জলও পাবে না। বর্ষার জল দেখে যেন বৃষ্টির জলের কথা আমরা না ভাবি। বাংলাদেশি রোগীদের কিডনি চুরির সাথে জড়িত থাকার অভিযোগে ভারতে এক চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। দিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের ওই চিকিৎসকের নাম বিজয় কুমারী। কিডনি চোর চক্রের সাথে জড়িত সন্দেহে 3 বাংলাদেশিকেও গ্রেফতার করা হয়েছে। ভারতের বিভিন্ন গণমাধ্যম জানায়, নয়ডায় যথার্থ নামের একটি হাসপাতালে হতো কিডনি অপসারণের কাজ। 2021 সাল থেকে 2023 সাল পর্যন্ত অন্তত 16 জন রোগীর কিডনি অপসারণ করা হয়েছে। এসব রোগীর বেশিরভাগই বাংলাদেশি। পুলিশ জানিয়েছে, বাংলাদেশ ভারতের মধ্যে সক্রিয় চক্র দালালদের মাধ্যমে বাংলাদেশিদের অর্থের লোভ দেখিয়ে নয়াদিল্লির আশপাশের বেশ কিছু হাসপাতালে নিয়ে আসতো। সেসব হাসপাতালে চক্রের সাথে সংশ্লিষ্ট চিকিৎসকরা বাংলাদেশিদের কিডনি অপসারণ করতেন। ভারী বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত ভারতের বেশ কয়েকটি শহর। মঙ্গলবার সকাল 7টা পর্যন্ত মুম্বাইয়ের কয়েকটি স্থানে 6 ঘন্টায় 300 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টি অব্যাহত রয়েছে দিনভর, আর তাতে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতির। বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে ট্রেন ও বিমান চলাচল। মুম্বাইয়ে জরুরি সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ। এদিকে ভারী বর্ষণের কারণে কর্ণাটকের কয়েকটি স্থানে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। বন্যার কবলে পড়েছে উত্তরাখণ্ড। রাজধানী নয়াদিল্লিতে হয়েছে ব্যাপক বৃষ্টি। এদিকে আসামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানির নিচে ডুবে আছে অন্তত 27টি জেলা। সোমবারও প্রাণ গেছে 6 জনের। মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 85 জনে। সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এলো ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন। সোমবার সংস্থাটির চেয়ারপারসন ডক্টর সীমা হামিদের পক্ষ থেকে বন্যা দুর্গতদের মাঝে খাবার বিতরণ করা হয়। সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের বিভিন্ন আশ্রয়কেন্দ্র সহ 300 পরিবারের মধ্যে বিতরণ করা হয় রান্না করা খাবার, যার সার্বিক সহযোগিতায় ছিল যুক্তরাজ্যের সাদিপুর ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এ সময় উপস্থিত ছিলেন সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহেদ আহমেদ মুসা, মেম্বার এসামউদ্দিন সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। দর্শক, এই ছিল আমাদের প্রবাসী বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।